মানুষ বলে এটা নাকি মানুষের হাতে বানানো সম্ভব না। ঢাকার তাঁতিরা এই কাপড় বুনতো না, তারা নাকি মায়া তৈরি করত। নাম তার মসলিন। প্রাচীন রোমের রাজকন্যারা যখন এই কাপড় পরতেন মনে হতো তারা ভোরের কুয়াশা জড়িয়ে আছে। মুঘল সম্রাটরা বলতেন আবি রওয়ান, মানে বইতে থাকা জল। কিন্তু এই অলৌকিক কাপড় তৈরির রহস্য লুকিয়ে ছিল মাত্র কয়েক বর্গ কিলোমিটার এলাকার মধ্যে। ঢাকার পাশে মেঘনা নদীর অববাহিকা, সেখানে এক অদ্ভুত তুলো চাষ হতো। ফুটি কার্পাস। এই তুলো অন্য কোথাও হতো না। কেন জানেন? কারণ ওই মাটির মিনারেল আর মেঘনার আর্দ্রতা। আজকের অত্যাধুনিক মেশিন সেখানে সর্বোচ্চ 100 বা 200 কাউন্টের সুতো কাটতে হিমশিম খায়। সেখানে আজ থেকে 300 বছর আগে আমাদের তাঁতিরা খালি চোখে 1000 কাউন্টের সুতো কাটতেন। 16 বছর লাগতো একটা শাড়ি বানাতে। আজ আমরা আইফোন বা বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড ভ্যালু নিয়ে কথা বলি, কিন্তু 1700 সালে সারা পৃথিবীর কাছে সবচেয়ে বড় লাক্সারি ব্র্যান্ডের নাম ছিল ঢাকা। বাংলার অর্থনীতি তখন ব্রিটেনের চেয়ে দ্বিগুণ শক্তিশালী ছিল, আর সেই শক্তির মেরুদণ্ড ছিল এই একটি মাত্র সুতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি স্টার্টআপের আগ্রাসন। ঠিক এই সময় লন্ডনের একটা অন্ধকার ঘরে বসে 125 জন ব্যবসায়ী এক অদ্ভুত স্বপ্ন দেখল। আজকের ভাষায় বললে এটা ছিল একটা পোটেনশিয়াল স্টার্টআপ, নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ভারতে এসেছিল লবঙ্গ আর এলাচের ব্যবসা করতে, কিন্তু বাংলায় এসে তাদের চোখ কপালে উঠল। এখানে তো শুধু মশলা নেই, এখানে আছে মসলিনের মতো সোনার খনি। ব্যবসা করতে এসে তারা শুরু করলো রাজনীতি। 1757 সাল পলাশির প্রান্তরে বাংলার নবাবের পতন হলো না, আসলে পতন হলো একটা স্বাধীন অর্থনীতির। 1765 সালে রবার্ট ক্লাইভ যখন বাংলার ট্যাক্স আদায়ের ক্ষমতা বা দেওয়ানি কেড়ে নিল, কোম্পানি তখন ব্যবসায়ী থাকলো না, তারা হয়ে উঠল বাংলার ভাগ্য বিধাতা। আজকের দিনে কল্পনা করুন তো, কোনো বড় কর্পোরেট কোম্পানি যদি দেশের পুলিশ আর ব্যাংক দুটোই একসাথে কন্ট্রোল করা শুরু করে, তবে কি হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক সেটাই করছিল। তাদের টার্গেট ছিল একটাই, বাংলার সম্পদ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্য গড়া। আর তাদের প্রথম বাধা ছিল সেই মসলিন শিল্প। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এমনই ভিডিও পেতে আমার সর্বদা ফলো করবেন। ধন্যবাদ।